আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি আজকে 5টা স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। এর আগে আমার 2টা নিউজ দিতে চাচ্ছি আপনাদেরকে। একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে আগামীকালকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান ঢাকা স্টক এক্সচেঞ্জে আসবেন। এর আগে উনি এই যে 2 দিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গেছেন, এখন উনি ঢাকা স্টক এক্সচেঞ্জে আসবেন। এটা এটা পজিটিভ দিক। ঢাকা স্টক এক্সচেঞ্জে আসে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে আসা মানে হচ্ছে মধ্যস্থতাকারী মার্কেট মেকার, তাদের সাথে হয়তো উনি যোগাযোগ করবেন বা আলাপ আলোচনা করবেন, কারণ মার্কেট মেকাররা সংগঠনে হচ্ছে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যে যত গল্পই বলুক রাশেদ মাকসুদকে নিয়ে, দিন শেষে মার্কেট মেকার যদি মার্কেটে না থাকে মার্কেট কখনো বাড়বে না। এটা হচ্ছে সোজা কথা। আইন কানুন, জরিমানা, তদন্ত, হ্যাঁ, তারপরে যায় মার্কেট মেকারদের অ্যাকাউন্টগুলো জব্দ করা, এগুলো দিয়ে মার্কেট কখনো বাড়বে না, কোনো দিন বাড়ে নাই। পুলিশিং দিয়ে মার্কেট চলে না, চলবেও না। এখানে অবশ্যই ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে। অতিরিক্ত অনিয়ম হলে, কারসাজি হলে অবশ্যই কমিশন সেক্ষেত্রে জরিমানা করবে, সেটা ঠিক আছে। যদি আমি মনে করি সরকার এই ক্ষেত্রে মানে কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা ইন্টারন্যাশনালি আসলে কিছুদিন পর নিউজ হয়ে যাবে। বাংলাদেশের পুঁজিবাজার পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের যে স্তর নির্ণয় করা হয় সেটা সর্বনিম্ন স্তরে বাংলাদেশের পুঁজিবাজার এই মুহূর্তে আছে। আর আপনারা অনেকে হয়তো ভাবতেছেন আপনি শেয়ার কিনছেন, দাম কমে গেছে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, এটা আপনার ভুল সিদ্ধান্ত ছিল, এরকম অনেকে চিন্তা করতেছেন। আসলে এটা আপনার ভুল সিদ্ধান্ত ছিল না, এটা হচ্ছে আপনার পরিস্থিতির শিকার। আপনার কেনাটা ঠিকই আছে, কিন্তু আপনি পরিস্থিতির শিকার। এই 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 মুহূর্তগুলোতে আসলে মার্কেট দেখাটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। একটা সমাধান এই মার্কেটের, এখন মার্কেটের জায়গা নাই, মার্কেট চলে গেছে মিটিংয়ে, সিটিংয়ে, মানে গভর্নমেন্টের বিষয় আন্দোলনে, সব কিছুতে মার্কেট ঢুকে গেছে। সুতরাং সাবধানতা অবলম্বন করে মার্কেটে টিকে থাকতে হবে। এই মুহূর্তে যদি কারো কাছে ক্যাশ টাকা থাকে তাহলে একটু আসলে ওয়েট করাই ভালো। তো যাই হোক, আমি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে যিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ আগামীকাল আসবেন, এটাকে আমি খুবই পজিটিভভাবে দেখি। কারণ এখানেই মার্কেট মেকাররা, এরাই এখানে যেখানে উনি কালকে আসবেন এটাই হচ্ছে মার্কেট মেকারদের জায়গা। তাদেরকে অবশ্যই আস্থায় নিতে হবে। আর দ্বিতীয় যে নিউজটা সেটা হচ্ছে অনলাইনে বেশি বেড়াচ্ছে কিছু ব্যাংক, ডিসেম্বর ক্লোজিং কিছু ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, অনেকে পান নাই, কিন্তু অনলাইনে নিউজে আসতেছে। আপনারা এটাকে বিশ্বাস করবেন না, কারণ গুগলে সার্চ করে দেখা গেছে যে এখনও ওই ব্যাংকের ডিভিডেন্ডগুলোর বিষয় এখনও পাওয়া যাচ্ছে না। বিশেষ করে রূপালী ব্যাংক, ওয়ান ব্যাংক, সম্ভবত ইউসিবি ব্যাংক, এরকম আরও কয়েকটা ব্যাংক আছে। আমি আর এই মুহূর্তে অনেকগুলো ব্যাংকই আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক বা আইসিবি ইসলামী ব্যাংক, মানে 30 তারিখে অনেকগুলো ব্যাংকেরই ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ছিল, সেটা এখনও অনলাইনে অথবা গুগলে আপনি পাওয়া যাচ্ছে না। তো সুতরাং কিছু অনলাইন পোর্টাল নিউজগুলোতে আসতেছে, এটাকে আপনারা বিশ্বাস করবেন না। আগামীকালেই বোঝা যাবে, কারণ সকাল সকাল তারা হয়তো তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে। তো আমি প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো, এই স্টকগুলো সম্পূর্ণ ট্রেডিং স্টক। আপনারা আপনাদের নিজ দায়িত্বে এগুলো ট্রেড বাইসেল করবেন, এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই। প্রথমে যে স্টকটা স্পেশাল শাহজি বাজার পাওয়ার, পুল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক। এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অনেকগুলা লাল এবং সবুজ ক্যান্ডেল দেখা যাচ্ছে, এবং পরপর 2টা লাল ক্যান্ডেল করে একটা সবুজ ক্যান্ডেল করতেছে। সেই দিক বিবেচনা করে প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে যে আপনারা দেখতেছেন যে 2টা লাল ক্যান্ডেলের পর একটা সবুজ ক্যান্ডেল, 2টা লাল ক্যান্ডেলের পর একটা সবুজ ক্যান্ডেল, এরপর একটা লাল ক্যান্ডেল, তারপর আবার সবুজ ক্যান্ডেল। এখন একটু নিচের দিকে আসছে পরপর, সে কিন্তু অলরেডি 15 থেকে 20% কিন্তু কমে গেছে। যেহেতু কমে গেছে, এখান থেকে যে কোনো মুহূর্তে ছোটোখাটো একটা আপ মুভমেন্ট সে যেতে পারে। এই ধরনের স্টকগুলো অবশ্যই স্মার্ট মানির প্রভাবেই ঘটে। শাহজি বাজার পাওয়ার আমি মনে করি যে স্মার্ট মানির একটা প্রভাব আছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সে অনেক দিন, একটু নিচে ভলিউমগুলো দেখেন, অনেক দিন ধরে সে ভলিউম ছাড়াই ছিল, কোনো ভলিউম ছিল না। কিন্তু মার্কেটের এখন যে কন্ডিশন, সেই কন্ডিশনে সে কিন্তু ভলিউম করতেছে, সেটা নেগেটিভ করুক, নেগেটিভও করতেছে, পজিটিভ ভলিউমও করতেছে। তার মানে এই স্টকটাতে স্মার্ট মানির একটা প্রভাব আছে। সুতরাং যারা এন্ট্রি নিলে এখান থেকে শর্ট টাইমে একটা প্রফিট পাওয়া যেতে পারে, তবে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে, এরপর যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি মিডল্যান্ড ব্যাংক।
এটা সম্ভবত সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভলিউমে সবচেয়ে বেশি ছিল, ট্রেডে বেশি ছিল এবং দামও বাড়ছে, ভালোই বাড়ছে। আশা করি আমি প্রিভিয়াস ডেতে উপরের দিকে যদি আপনারা দেখেন এরকম ভাড়াটা তার থেকে আরও একটু স্পিডে বাড়তেছে শেয়ারটা। আশা করি খুব দ্রুত এখান থেকে বিনিয়োগকারীরা তার কাঙ্ক্ষিত প্রফিট পেতে পারেন। তবে সর্বশেষ ওয়ার্কিং ডেতে একটু ভলিউম বেড়ে গেছে, দেখা যাচ্ছে নিচে ভলিউমটা বেড়ে গেছে। এই ভলিউমটা আগামীকালকে তার ধারাবাহিকতা থাকতে হবে, তাহলে অবশ্যই শেয়ারটা থেকে পজিটিভ। তো এই শেয়ারটা টোটালি ট্রেডিং আইটেম। আমি তো বললাম যেগুলো নিয়ে আমি কথা বলতেছি সবগুলো ট্রেডিং আইটেম, এগুলো ইনভেস্টমেন্ট শেয়ার না। তো মিডল্যান্ড ব্যাংকও সেদিক বিবেচনা করে দ্রুত গতিতে তার ডিভিডেন্ড ডিক্লার করে দিয়েছে। এখন শেয়ারটা যেহেতু কোনো প্রবলেম হয় নাই ডিভিডেন্ড ডিক্লারের পরের দিনে, তো সুতরাং এইখান থেকে শেয়ারটা আপে যাওয়ার সম্ভাবনা আছে। একটা বিষয় মাথায় রাখবেন যে বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু 25 টাকায় কিন্তু এই শেয়ারটা বেশিরভাগ বিনিয়োগকারী কেনা আছে। তবে শেয়ারটা আপ ট্রেন্ডের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক ডাউন ট্রেন্ডে আছে, এখনও ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই। আপনারা হয়তো দেখতেছেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে একটা সবুজ ক্যান্ডেল করছে, এখানে দেখা যাচ্ছে সবুজ ক্যান্ডেল করছে। এই সবুজ ক্যান্ডেলের মানে অর্থই না যে এখান থেকে এসে আপে যাবে, কারণ তার মানে ট্রেন্ডটা হয়েছে নিচের দিকে। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ট্রেন্ডটা নিচের দিকে, সুতরাং যতক্ষণ পর্যন্ত সে এই ট্রেন্ডটাকে শেষ না করে উপরের দিকে যাবে, কারণ তাকে উপরের দিকে যেতে হবে ভলিউম করে করে। এখন এখানে ভলিউম নাই, কিন্তু সবুজ ক্যান্ডেল উপরে করছে আপনি দেখতেছেন, কিন্তু নিচে ভলিউম নাই। নিচে ভলিউম না থাকার অর্থ হচ্ছে যে স্পট মার্কেটের নজরে এখনও শেয়ারটা আসে নাই। যখন সে 2-3টা বড় বড় ভলিউম করবে তারপর গিয়ে আপনারা এই স্টকটাতে এন্ট্রি অথবা এভারেজের চিন্তা করতে পারেন। এর আগে এই মুহূর্তে আসলে এই পর্যায়ে এসে কোনো শেয়ারে এরকম পরিস্থিতি যদি আপনি কোনো শেয়ারে দেখেন, তাকে পড়তে দেন, আগে পড়ার পরে গিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। আর এই সমস্যা হচ্ছে ট্রেডিং স্টকগুলো কেনাটা, এখান থেকে প্রফিট করাটা খুবই কঠিন। অনেক কিছু ট্রেডিং স্টকে দেখতে হয়। একটা স্টকে এন্ট্রি নিতে গেলে প্রথমে দেখতে হয় ইন্ডেক্স আসলে কি দিন শেষে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, তার উপর ট্রেডিং স্টকের প্রাইস আপ ডাউন করে। তারপরে গিয়ে আবার ট্রেডিং স্টকের ক্ষেত্রে তার নির্দিষ্ট স্টক দেখতে হয়, তার ভলিউম কেমন হচ্ছে, তার প্রতি মুহূর্তে তার ট্রেডিংটা ভলিউমগুলোকে পজিটিভ করতেছে না নেগেটিভ করতেছে না নিউট্রাল করতেছে, ওগুলো দেখতে হবে। একটা এলোমেলো ভিতর দিয়ে যেতে হয় ট্রেডিং স্টকের ক্ষেত্রে। তো সেদিক বিবেচনা করে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এখনও তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই, এই মুহূর্তে নো এন্ট্রি নো এভারেজ। রূপালী ব্যাংক ডিভিডেন্ড ডিক্লার কথা 30 তারিখে এখনও পাওয়া যায় নাই, আসলে ডিভিডেন্ড কী দিয়েছে, কিন্তু সেটা সাপোর্ট জোন তৈরি করতেছে। এখানে যদি শেয়ারও কেউ কিন্তু শেয়ার সেল দিচ্ছে না, বোঝা যাচ্ছে সে কিন্তু অনেক দিন ধরে অনেক পড়ছে, 10 পয়সা 20 পয়সা এইভাবে করে করে সে গত 1-1.5 মাস ধরে ধরে আস্তে আস্তে পড়ছে। আপনাকে শেয়ারগুলো সেল করার সুযোগ দিছে, যারা সেল করছেন, আর যারা সেল করেন না আসলে এখন আর সেল করার কিছু নেই। যারা বের হয়ে যাওয়ার এখান থেকে বের হয়ে চলে গেছে, কিন্তু যারা বের হন নাই তারা এখন আর বের হয়ে খুব বেশি কিছু হবে না, কারণ আপনি যেখানে যাবেন কোনো লাভ হবে না। শেয়ারটা এখন যেখানে আছে যদি আরও 2-1 দিন এই জায়গায় এই সেম জায়গায় সে বসে থাকে, তাহলে ধরে নিতে হবে এটাই তার সাপোর্ট জোন। এইখান থেকে যে কোনো মুহূর্তে সে বাউন্স ব্যাক করবে, এবং বাউন্স ব্যাক করার জন্য আমার কাছে মনে হচ্ছে সে রেডি। জাস্ট ছোটোখাটো একটা যদি ডিভিডেন্ড আসে, তার 2% স্টক হোক 2% ক্যাশ হোক যাই আসুক, যদি এরকম কোনো নিউজ পাওয়া যায়, আশা করি এখান থেকে এটা টোটালি ট্রেডিং স্টক ব্যাংক সেক্টরের মধ্যে গভর্নমেন্ট ব্যাংক একমাত্র শেয়ার সংখ্যা খুবই কম, এবং পাবলিকের কাছেও শেয়ার সংখ্যা খুব কম, ইনস্টিটিউটগুলোর কাছেও শেয়ার সংখ্যা খুব কম। শেয়ারটা খুব যখন আপ মুভমেন্টে যায়, ব্যাংকের শেয়ারগুলোর মধ্যে সর্বপ্রথম রূপালী ব্যাংক, এবি ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলোয় প্রথমে আপ ট্রেন্ডে চলে যায়। মানে ব্যাংকের শেয়ার যদি সবচেয়ে বাড়ে, প্রথমে এই শেয়ারগুলোর দাম বাড়ে। তো সুতরাং আপনাদের হাতে যাদের এখনও এই স্টকটা আছে, তারা আশা করি শেয়ারটাকে ধরে রাখবেন। আর শেয়ার কিনে আসলে হুটহাট সেল দেওয়া বিষয় না, শেয়ার কিনে ধরে রাখার বিষয়। দাম কমতেই পারে, কমলেও ধরে রাখতে হবে। আর মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে, আপনি জোর করে তো অন্য শেয়ারে গিয়েও প্রফিট করতে পারবেন, এটা সম্ভব না। ইন্ডেক্স যখন নিচের দিকে থাকে, তখন আপনি সেক্ষেত্রে যে শেয়ারে ঢোকেন কোনো শেয়ারে আসলে প্রফিট খুব বেশি করতে পারবেন না। তো যাই হোক, এখানে রূপালী ব্যাংক এখানে একটা সাপোর্ট জোন নেওয়ার চেষ্টা করতেছে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সর্বশেষ ডিসেম্বর ক্লোজিং, সর্বশেষ ডিভিডেন্ড সব কিছু ডিক্লেয়ার হয়ে গেছে, নো ডিভিডেন্ড ঘোষণা করছে, কিন্তু সর্বশেষ কোয়ার্টার তার ইপিএসটা পজিটিভ আসছে।
যার কারণে সে মার্কেটে এই খারাপ পরিস্থিতিতেও সে এখানে সবুজ ক্যান্ডেল করছে, ভালোই দাম বাড়ছে তার। আমি আশা করি যে আগামীকালকেও সেটার তার প্রাইস, কারণ পরপর 2টা সবুজ ক্যান্ডেল করছে, মোটামুটি যদি ভলিউমটা ঠিক রাখতে পারে সে, তাহলে কনফার্ম আগামীকালেও এখান থেকে শেয়ারের প্রাইস, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রাইসটা বাড়বে। তো সুতরাং যাদের হাতে স্টকটা আছে তারা খুব দ্রুত হয়তো ছোটোখাটো একটা প্রফিট পেতে পারেন। এখানে আসলে নেটিংয়ের একটা ব্যাপার আছে, এই ধরনের শেয়ারগুলো, যতগুলো শেয়ার নিয়ে কথা বলছি, নেটিংয়ের একটা ব্যাপার আছে। নেটিং করে করে এই মুহূর্তে হয়তো কিছুটা প্রাইস কমানো যেতে পারে। তো এই 5টা স্টক নিয়ে আমি আজকে বললাম। আপনাদের যাদের হাতে এই স্টকগুলো আছে তারা হয়তো কিছুটা উপকৃত হবেন। আপনারা ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।